হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আলোচনা করব তা জানাচ্ছি প্রথমে আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে 50 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে খাদ্যদ্রব্যের দাম সর্বোচ্চ। এটা কী কারণে হচ্ছে এবং আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব ক্ষমতায় আসার পরে বিভিন্নভাবে যে এই ট্যারিফ, দেন ওয়ার, বিভিন্ন ধরনের ট্যাক্স, সেই অনেক কিছু, এইসব কারণে 50 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে খাদ্যদ্রব্যের দাম সর্বোচ্চ পৌঁছেছে এবং ক্রেতা অভ্যাস যেটা, যে বাইং হ্যাবিটস যেটাকে আমরা বলি, এই ক্রেতা অভ্যাস দিনে দিনে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই বিষয়টি নিয়ে এপি একটি রিপোর্ট করেছে এবং এই রিপোর্টটি আজকে আমরা আলাপ করব আপনাদের সামনে। ইরানে আক্রমণ বন্ধ করতে ট্রাম্পের উপর তার যারা অ্যাডভাইজার, তার উপদেষ্টাদের চাপ, বিশ্বব্যাপী অস্থিরতা এবং শেষ কোথায় যুদ্ধের, এই বিষয়টি আজকে আলোচনা করব। পথচারী যারা আছেন, আমরা যারা ক্রস করে রাস্তাঘাট, এই পথচারী যারা আছি বা জেব্রা ক্রসিং যেটাকে বলা হয়, এদের নিরাপত্তা যাতে কোনোভাবে তারা আঘাতপ্রাপ্ত না হন, গাড়ি হিট করতে না পারে, এই জন্য তাদের নিরাপত্তায় মেয়র মামদানির বিশেষ উদ্যোগ, একটি নতুন আইন প্রণয়নের চিন্তা করছেন তিনি। এই বিষয়টি আলোচনা করব। আগুনে পুড়ে, মিশিগানে আগুনে পুড়ে একই পরিবারের 8 জন নিহত হয়েছে। খুবই মর্মান্তিক ঘটনা এবং খুব স্যাড। আমরা এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। বাংলাদেশি উবার চালকের উপর গুলি, হাসপাতালে চিকিৎসা চলছে তার, এই হচ্ছে আজকের বিষয়। আজকে যারা অতিথি হিসেবে যোগদান করবেন তাদের মধ্যে আছেন ডক্টর নকিবুর রহমান, আহাদ আলী সিপিএ এবং আরিফুর রহমান। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে ফেসবুকে যারা দেখছেন, আমি আসলে ব্যাপারটা প্রতিদিন একই কথা বলি আপনাদেরকে, বাট আপনারা যদি একটু জাস্ট শুনুন, আমরা তো দিস ইজ এ পাবলিক আপনার ইনফরমেশন, এই পাবলিক ইনফরমেশনটি আমরা আপনাদের জন্য করি এবং আপনাদের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আপনারা টাইম টেলিভিশনের সাথে সারাক্ষণ থাকেন, টাইম টেলিভিশন দেখেন, আমাদের সাপোর্ট করেন, আমাদের সমালোচনা করেন, আমাদের সমর্থন করেন। বাট যারা ফেসবুকে দেখছেন, যদি জাস্ট একটা হাতের ক্লিক, আপনারা, আমি দেখেছি আপনারা 500, 600, 700 লোক একসাথে লাইভ ওয়াচ করেন। আমরা যদি প্রতিজন জাস্ট শেয়ারটা আমরা টাচ করি, তাহলে 500-600 শেয়ার হয়ে যায় আপনার ইজিলি। সো আশা করি এই সহযোগিতা আপনাদের কাছে আমরা প্রত্যাশাই করতে পারি, কারণ এই প্রোগ্রামটি আমরা যখন চালাই, আপনারা দেখেছেন যে ইভেন বিজ্ঞাপন পর্যন্ত আমরা রান করি না, বিকজ আপনাদের যাতে ইন্টারাপ্ট না হয়। সো আমি আবার রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে আপনারা যারা ফেসবুকে দেখছেন, আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ফর দি পেশেন্স, থ্যাংক ইউ ফর দি ভিউয়ার যারা আছেন, তাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সাপোর্ট, সহযোগিতার জন্য এবং আপনাদের সমালোচনা, আপনাদের পরামর্শ সব মিলিয়েই টাইম টেলিভিশন আজকে এই পর্যায়ে এসেছে। সো আশা করি আপনারা আমাদের সাথে আজকে যেভাবে আছেন, ভবিষ্যতেও এভাবে থাকবেন, অতীতেও যেভাবে ছিলেন। শুরু করবো আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। নাজমুল হাসান, আপনার কাছে যাচ্ছি। সো প্লিজ গো অ্যাহেড অ্যান্ড আপডেট দি নিউজ হোয়াট এভার নিউজ টুডেজ। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আজ শনিবার, জুলাই মাসের 25 তারিখ। ইরানের উপর যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার পাশাপাশি তেহরানের পাল্টা আক্রমণে বিপর্যস্ত আরব দেশগুলো শান্তির পথ খোঁজার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে যদিও, তবে দীর্ঘদিনের উত্তেজনা এতে বাধা হয়ে দাঁড়াচ্ছে যদিও। এদিকে টানা 13তম রাতের মতো হামলার পরেও যুক্তরাষ্ট্র ও ইরান তাদের সংঘাত থেকে সরে আসার কোনো লক্ষণ এখনো দেখায়নি। লড়াই নতুন করে তীব্র হয়ে উঠায় এবং কূটনৈতিক পরিস্থিতির অনিশ্চয়তার মধ্যে উভয় পক্ষই এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা সংঘাত আরো বেড়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো ওই অঞ্চলে অবস্থানরত আমেরিকানদের সতর্ক করতে শুরু করেছে যে এলাকা ছাড়ার সুযোগ ভবিষ্যতে সীমিত হয়ে পড়তে পারে। আমেরিকানদের সতর্ক করা হচ্ছে যারা ওই এলাকাগুলোতে আছে। অন্যদিকে ইরানের রেভলিউশনারি গার্ড প্রতিবেশী দেশগুলোর বাসিন্দাদের পরামর্শ দিয়েছে যেন তারা আমেরিকার সেনা ঘাঁটিগুলোর আশেপাশ থেকে দূরে সরে থাকে। অর্থাৎ আমেরিকানরা যারা ওই অঞ্চলে আছে তারা যাতে আমেরিকার সেনা ঘাঁটি যেখানে রয়েছে তার আশেপাশে না থাকেন, এটি জানিয়েছে তেহরান। আর শনিবার ভোরে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে যে লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাঙ্কারে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার জবাবে সৌদি আরব ইয়েমেনের বন্দর নগরী হোদাইয়াতে আঘাত এনেছে। কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা বৃদ্ধির পর দীর্ঘদিনের হিতাবস্থাকে ভেঙে দিয়েছে। স্থির অবস্থা যেটি ছিল সেটি এখন আর নেই।
হুতিরা জানিয়েছে যে তারা সংঘাত আরো জোরদার করবে। ওমান উপসাগরে এমটি লেভিন নামের একটি জাহাজ অন্তত 4 বার অবরোধ ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সেটিকে অচল করে দেয়। এদিকে যুক্তরাষ্ট্রের চিকিৎসা বিষয়ে আবেদনকারীদের আর্থিক সক্ষমতার প্রমাণ বাধ্যতামূলক করা হয়েছে, এটি জানিয়েছে আজকে স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্রের চিকিৎসা বিষয়ে আবেদনকারীদের আর্থিক সক্ষমতার প্রমাণ বাধ্যতামূলক, করদাতাদের উপর বোঝা না হওয়ার বিষয়টি যাচাই করবে ভিসা প্রদানকারী কনসুলার কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের চিকিৎসা উদ্দেশ্যে B2 ভিসার জন্য আবেদনকারীদের চিকিৎসা ব্যয় সংশ্লিষ্ট সব খরচ এবং যুক্তরাষ্ট্রের যাতায়াতের ব্যয় বহনের আর্থিক সক্ষমতার প্রমাণ দেখাতে হবে আবেদনের সময়। পাশাপাশি প্রতিটি আবেদন কনসুলার কর্মকর্তারা পৃথকভাবে যাচাই বাছাই এবং পর্যালোচনা করে দেখবেন, যাতে নিশ্চিত হওয়া যায় যে আবেদনকারী যুক্তরাষ্ট্র সফর দেশটির করদাতাদের উপর কোনো আর্থিক বোঝার সৃষ্টি না করে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নির্দেশ অনুযায়ী চিকিৎসার জন্য B2 ভিসা আবেদনকারীদের সাধারণত নিজ দেশের একজন চিকিৎসকের কাছ থেকে রোগ নির্ণয় সংক্রান্ত নথিপত্র জমা দিতে হয়। এতে কেন যুক্তরাষ্ট্রের চিকিৎসা প্রয়োজন তার চিকিৎসাগত কারণ উল্লেখ থাকতে হয়। এছাড়া যুক্তরাষ্ট্রের যে হাসপাতাল বা চিকিৎসক চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দিতে সম্মত, তাদের পক্ষ থেকে চিকিৎসার সম্ভাব্য সময়কাল, ব্যয় এবং চিকিৎসা গ্রহণের সম্মতিপত্র দাখিল করতে হতে পারে। এছাড়া আবেদনকারী বা তার চিকিৎসার ব্যয় বহনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব, আয় সঞ্চয়ের নথিপত্র, কর সংক্রান্ত কাগজপত্রের মাধ্যমে প্রমাণ করতে হবে, অর্থাৎ ট্যাক্স ফাইলিং এর কাগজপত্র দিয়ে সেটি প্রমাণ করতে হবে যে চিকিৎসা, আবাসন, যাতায়াত এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যয় বহনের পর্যাপ্ত আর্থিক সামর্থ্য রয়েছে। যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন বিচারকদের গণহারে ছাঁটাই করছে ট্রাম্প প্রশাসন এবং এতে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের শতাধিক ইমিগ্রেশন বিচারককে গণছাঁটাই এবং অবৈধ অভিবাসীদের তড়িঘড়ি করে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার তীব্র উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি সতর্ক করে জানিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রশাসনের গৃহীত এসব সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের পরিপন্থী হতে পারে এবং অভিবাসীদের ন্যায় বিচার পাওয়ার মৌলিক অধিকারকে চরমভাবে বিঘ্নিতও করতে পারে। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে শিকাগো সহ দেশ জুড়ে অন্তত 100 জনেরও বেশি ইমিগ্রেশন বিচারককে পদচ্যুত করা হয়েছে এ পর্যন্ত, এবং এছাড়া বহাল থাকা বিচারকদের উপর বিচার বিভাগ অর্থাৎ ডিপার্টমেন্ট অফ জাস্টিস থেকে দ্রুত মামলা নিষ্পত্তির মাধ্যমে অভিবাসীদের ফেরত পাঠাতে অভূতপূর্ব চাপ সৃষ্টি করা হচ্ছে। বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক জাতিসংঘের বিশেষ রেপার্টিয়ার যাকে বলা হয়, মার্গারেট স্টারওয়েট এক সাক্ষাৎকারে বলেছেন যে এই পদক্ষেপগুলো কেবল বিচার পুনর্গঠন বা ছোট করার বিষয় নয়, বরং নিরপেক্ষ বিচারকদের সরিয়ে তাদের জায়গায় মূলত বহিষ্কার কার্য করার বিচারককে বসানোর একটি রাজনৈতিক চেষ্টা বলে জাতিসংঘ মনে করে। নিউ ইয়র্ক স্টেটের অ্যাটর্নি জেনারেলের মতে অবৈধভাবে ভাড়াটেদের বের করে দেওয়ার অভিযোগ ওঠার পর নিউ ইয়র্ক সিটির একটি প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি ক্ষতিগ্রস্ত ভাড়াটেদের ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে। নিউ ইয়র্ক সিটি জুড়ে 40-টিরও বেশি ভবনের মালিক ও পরিচালনাকারী একটি প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি এই সপ্তাহে স্বাক্ষরিত একটি সমঝোতা চুক্তি অনুযায়ী বাসিন্দাদের বেআইনিভাবে উচ্ছেদ করার দায় স্বীকার করে নিয়েছে এবং $20,000 বেশি জরিমানা দিতেও সম্মত হয়েছে। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস জানিয়েছেন যে ব্রুকলিন ভিত্তিক প্রতিষ্ঠান স্পিগ্রো ম্যানেজমেন্ট LLC এবং এর প্রধান প্রপার্টি ম্যানেজার সল ফ্রিডম্যান আদালতের কোনো আদেশ ছাড়াই ভাড়াটেদের অ্যাপার্টমেন্টের তালা পরিবর্তন করে স্টেট ও সিটির আইন লঙ্ঘন করেছেন। এক বিবৃতিতে জেমস বলেন, বাসিন্দারা যখন বাড়িতে ছিলেন না তখন অবৈধভাবে তালা পরিবর্তন করে স্পিগ্রো কোম্পানিটি তাদের আস্থা, নিরাপত্তা ও গোপনীয়তা নির্মমভাবে ক্ষুণ্ণ করেছে। গোপনে ঘরে ঢুকে তালা পরিবর্তনের মাধ্যমে মানুষকে তাদের বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা চালানো যেমন ঘৃণ্য তেমনি লজ্জাজনক, এমন মন্তব্য করেছে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। তিনি আরো জানিয়েছেন যে ব্রুকলিন ভিত্তিক প্রতিষ্ঠান স্পিগ্রো ম্যানেজমেন্ট এবং এর প্রধান প্রপার্টি ম্যানেজার এ নিয়ে দোষ স্বীকার করেছেন এবং তারা সিটির আইন লঙ্ঘন করেছে তারাও স্বীকার করেছেন। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের অফিস এমন 14 জন ব্যক্তিকে শনাক্ত করছে যারা মামলা দায়ের করে অভিযোগ করেছেন যে 2020 সাল থেকে স্পিগ্রো ম্যানেজমেন্ট LLC এবং ফ্রিডম্যানের মালিকানাধীন সম্পত্তি থেকে তাদের বেআইনিভাবে উচ্ছেদ করা হয়েছে। এই অফিস জানিয়েছে যে তদন্ত নিশ্চিত হওয়া গেছে যে অন্তত 4টি ঘটনায়
ভাড়াটেদের ঘরের বাইরে রেখে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল নতুন করে, অর্থাৎ তাদের প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়েছিল। নিউ ইয়র্ক স্টেট আইন অনুযায়ী কোনো ভাড়াটে যদি বৈধভাবে কোনো ইউনিটে অন্তত 30 দিন বসবাস করে, তবে তাদের আদালতের আদেশ ছাড়া উচ্ছেদ করা বা উচ্ছেদের চেষ্টা করা সম্পূর্ণ বেআইনি। নিউ ইয়র্ক সিটির একটি পৃথক আইন অনুযায়ী বৈধভাবে বসবাসকারী ভাড়াটেদের ঘরের তালা বদলে দেওয়াকে ভাড়াটে হয়রানির একটি হিসেবে গণ্য করা হয়। নিউ ইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেল অফিসের তথ্য মতে একটি ঘটনায় ইস্ট নিউ ইয়র্কের বাসিন্দা মাইকেল ব্রাউনকে তার ভাড়া নিয়ন্ত্রিত রেন্ট স্টাবিলাইজড অ্যাপার্টমেন্টের বাইরে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। তিনি তার পালক মায়ের সাথে সেখানে 20 বছরেরও বেশি সময় ধরে বসবাস করছিলেন। 2024 সালের ডিসেম্বরে তার মায়ের মৃত্যুর পর এই ঘটনাটি ঘটেছিল। নিউ ইয়র্কের ড্রাইভার ইনঅ্যাক্টিভেশন বা চালক নিয়ন্ত্রণ সংক্রান্ত আইনের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা পেয়েছে উবার কোম্পানি। চালককে প্ল্যাটফর্ম থেকে নিষ্ক্রিয় বা বাদ দেওয়ার বিষয়ে নিউ ইয়র্ক সিটির একটি আইনের বিরুদ্ধে উবার ও লিফটের পক্ষে নিষেধাজ্ঞা জারি করেছেন যুক্তরাষ্ট্রের একজন ডিস্ট্রিক্ট জাজ। এই আদেশের ফলে নতুন সেই নিয়মগুলোর বাস্তবায়ন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তো উবার এবং লিফট চাইলে এখন ড্রাইভারদের ডিঅ্যাক্টিভেট করতে পারবেন, যা চালকদের অ্যাপ থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে প্ল্যাটফর্মগুলোর কার্যপদ্ধতিকে সীমাবদ্ধ করে দিত, কিন্তু সেটি আদালত মেনে নেয়নি। ডিস্ট্রিক্ট আদালত সেটি নাকচ করেছেন সাময়িকভাবে। যদিও এই সিদ্ধান্তের ফলে একটি গুরুত্বপূর্ণ মার্কেটে চালকদের সাথে সম্পর্ক নিরাপত্তা নীতিমালা পরিচালনার ক্ষেত্রে উবার টেকনোলজিসের ক্রমবর্ধিত নমনীয়তা প্রভাবিত হবে। নিষেধাজ্ঞাটি মূলত আইনি বিরোধের কোনো সুরাহা করে না যদিও, তবে যুক্তরাষ্ট্রের একটি বড় সিটিতে উবার কিভাবে তাদের বিদ্যমান চালক সংক্রান্ত নীতিমালা প্রয়োগ করতে পারে তার উপর এটি প্রভাব ফেলতে পারে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি, মিডিয়া ওয়েবসাইট কথামিস্টের কাছে আসা নথিপত্র অনুযায়ী রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসের প্রভাবশালী ওয়েজ এন্ড মিনস কমিটি নিউ ইয়র্ক সিটির ম্যানহাটন ভিত্তিক আন্দোলনকারী সংগঠন দ্য পিপলস ফোরামের নথিপত্র তলব করেছে। কংগ্রেসের সেই ওয়েজ এন্ড মিনস কমিটি দ্য পিপলস ফোরাম আইস এবং গাজা যুদ্ধের বিরুদ্ধে স্থানীয় বিক্ষোভের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বামপন্থী বিভিন্ন আন্দোলনের প্রতিও সমর্থন জানিয়ে এসেছে অতীতে। কমিটির চেয়ারম্যান ও মিজোরি রিপাবলিকান কংগ্রেস সদস্য জেসন স্মিথ গতামিস্টকে দেওয়া এক বিবৃতিতে বলেছেন যে এই নথিপত্রগুলো যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে চীনা কমিউনিস্ট পার্টির প্রভাব বিস্তারের কার্যক্রমকে এগিয়ে নিতে কিভাবে যুক্তরাষ্ট্রের আইন ও দাতব্য খাতকে কাজে লাগানো হয়ে থাকতে পারে তা উন্মোচনে সহায়তা করবে। নিউ ইয়র্ক সিটির কুইন্সের একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আজ 21 জন আহত হয়েছেন, তার মধ্যে 78 বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক। ফায়ার ডিপার্টমেন্ট নিউ ইয়র্কের একজন মুখপাত্র জানিয়েছেন যে ফ্লাশিং এর কলেজ পয়েন্ট বুলেভার্ডের কাছে 41তম সড়কে একটি বাড়িতে ছড়িয়ে পড়া অগ্নিকাণ্ড সম্পর্কে গতকাল সকাল 9:52 আজ সকাল 9:52 তাদের কাছে খবর আসে। এরপর সকাল 10:40 মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং ফাইন অ্যালার্ম অগ্নিকাণ্ডে পরিণত হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান পাশাপাশি অবস্থিত 5টি ভবনের একটি সারির মধ্যে শতাব্দী পুরনো কাঠের কাঠামো দোতলা একটি বাড়ির নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা যখন ঘটনাস্থলে পৌঁছান তখন 2টি ভবনে আগুন জ্বলছিল এবং দ্রুতই সেই ভয়াবহ আগুন তৃতীয় একটি ভবনে ছড়িয়ে পড়ে বলে অপারেশন সি কেবিন উডস জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। গত বৃহস্পতিবার নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে এটি যানবাহন বহরের জন্য নতুন নিরাপত্তা বৈশিষ্ট্য বাধ্যতামূলক করা হয়েছে। এর মধ্যে রয়েছে পথচারীদের জন্য গ্রহণযোগ্য সতর্কবার্তা, গতি সীমিতকরণ প্রযুক্তি, যা ইতিমধ্যে বিপজ্জনক গতিবেগ প্রায় 64% কমিয়ে এনেছে। নির্বাহী আদেশ 19 অনুযায়ী সিটি ওয়াইড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বিভাগকে 2029 সালের জুনের মধ্যে সমস্ত 4000টিরও জরুরি নয় এমন সিটি ট্রাকে পথচারী সতর্ক ব্যবস্থা সংযোজন করতে হবে। মেয়রের নির্দেশ অনুযায়ী নতুন কেনা বা লিজ নেওয়া সমস্ত জরুরি নয় এমন যানবাহনে ইন্টেলিজেন্ট স্পিড অ্যাসিস্ট্যান্স প্রযুক্তি অন্তর্ভুক্ত থাকতে হবে। পথচারীদের সতর্ক করার ব্যবস্থাটি গাড়ির টার্ন সিগন্যালের সাথে সংযুক্ত থাকে, ফলে চালক যখন মোড় নেওয়ার প্রস্তুতি নেন তখন এটি একটি শ্রবণযোগ্য সতর্কবার্তা প্রদান করে পথচারী ও সাইকেল আরোহীদের সতর্ক করার জন্য সহায়তা করে। ইন্টেলিজেন্ট স্পিড অ্যাসিস্ট্যান্স বা বুদ্ধিমান গতি নিয়ন্ত্রণ ব্যবস্থাটি গাড়ির গতি স্থানীয় নির্ধারিত সময়সীমার চেয়ে বেড়ে গেলে তার গতিবিধি সীমিত করে দেয়। এছাড়া ডিসিএএস এ নির্ধারিত কোনো নির্দিষ্ট সীমা অনুযায়ী এটি সেট করা সম্ভব।
মেয়র মান্দানি এই প্রসঙ্গে বলেন, আমাদের প্রশাসন আশা করে যে সবার জন্য রাস্তাঘাট নিরাপদ রাখতে প্রতিটি চালকই তাদের দায়িত্ব পালন করবেন। আর এই প্রক্রিয়া শুরুটা হতে হবে আমাদের সিটির গাড়িগুলোর চালকদের মাধ্যমে। তিনি আরো যোগ করেন, পথচারীদের সতর্ক করার ব্যবস্থা এবং গতি সীমিতকরণ প্রযুক্তি তাৎক্ষণিক সুফল বয়ে আনে। তাই আমাদের সিটির সুরক্ষার ক্ষেত্রে সময় নষ্ট করার কোনো অবকাশ আর নেই। শেষ করছি, লং আইল্যান্ডের স্টোনি ব্রুকের এক দম্পতিকে শিক্ষার্থীদের জন্য অবৈধ আবাসন রেসিডেন্সিয়াল ব্যবস্থা করা এবং তাদের অনিরাপদ পরিবেশে রাখার অভিযোগে আদালতে হাজির করা হয়েছে। 4 বেডরুমের একটি বাড়িকে তারা 10টি বেডরুমে রূপান্তরিত করার অভিযোগে ওই দম্পতিকে $4,30,000 পর্যন্ত জরিমানা ও কারাদণ্ডের মুখোমুখি হতে হচ্ছে। কর্মকর্তাদের মতে 10 বেডরুমের ওই কক্ষগুলোতে 12 জন শিক্ষার্থী বসবাস করছিলেন। খুবই বিপজ্জনক অবস্থা। এবং আমরা জানি নিউ ইয়র্ক সিটির অনেক বাসভবনেও এই ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। 2 বেডরুমের বাড়িকে অনেকটা মেসের মতন 4 বেডরুম 5 বেডরুমও করা হচ্ছে। এটি খুবই বিপজ্জনক এবং সিটি প্রশাসন স্টেট প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে। আপনার সাথে এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ইনফরমেশন। দর্শক, আমাদের সাথে আছে জনাব আরিফুর রহমান। মিস্টার আরিফুর রহমান, আপনার কাছে যাচ্ছি যে আজকে এপির অ্যাসোসিয়েট প্রেসের একটি নিউজ প্রকাশ হয়েছে এবং নিউজটি আসলে খুবই খুবই ইন্টারেস্টিং নিউজ এবং এটা আমরা নিজেরা আমাদের জীবনের সাথে সম্পৃক্ত যে জিনিসপত্রের দাম যুক্তরাষ্ট্রে যে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্রায় 50% আপ হয়েছে। অর্থাৎ যে জিনিসের দাম ছিল $1 তার দাম এখন $1.5। সো যার বছরে ইনকাম ছিল, ধরেন যার বছরে ইনকাম না, মনে করেন যে যার বছরে আপনার গ্রোসারি বাজার করতো $20,000, তাকে 50% যদি বাড়ে, দ্যাট মিনস আরও $10,000 সাথে যোগ হবে, এখন $30,000 হবে। কিন্তু $30,000 যদি হয় তাহলে কি তার আপনার ইনকাম বেড়েছে $10,000? ওইটা নিয়ে প্রশ্ন হচ্ছে, রাইট? সো আগে জানতে চাই রিপোর্টের মধ্যে বলা হয়েছে কি এক্স্যাক্টলি। ধন্যবাদ আপনাকে। রিপোর্টটি মূলত অ্যাসোসিয়েট প্রেসের, কিন্তু সবচেয়ে যে ইম্পর্টেন্ট যে বিষয়টি দেয়া হয়েছে যেটা সরকারি তথ্য হচ্ছে যে ইউএস ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সিপিআই যেটা সংক্ষিপ্তভাবে বলা হয়, সেখানে একটি অংশে যেটা উল্লেখ করা হয়েছে 2019 সালের শুরু থেকে 2026 সালের মাঝামাঝি পর্যন্ত ফুড অ্যাট হোম, অর্থাৎ বাড়িতে খাওয়ার জন্য কোনো খাদ্যপণ্য এর দাম বেড়েছে 33%। এর আগেও এর আগে 7 বছরে এই সূচক বেড়েছিল মাত্র 6.4%। আর আরেকটি খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টিকে অ্যালার্মিং করা হয়েছে সংবাদটিতে, যে মানুষের জীবনের যে পরিবর্তন হওয়া দরকার, অর্থাৎ আয়ের সাথে ব্যয়ের যে ভারসাম্য থাকে, সে আয়ের সাথে ব্যয়ের ভারসাম্য একটা বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে। এই জন্য মানুষ তার নিজের অভ্যাসটাকে পরিবর্তন করেছে। এমনকি খাবার, অর্থাৎ দেখা গেছে বিভিন্ন গবেষণায় তারা বিভিন্ন রকম অর্গানাইজেশন দিয়ে এই মানুষের নিত্যপণ্য মূল্য বৃদ্ধির কারণে কিভাবে করে মানুষ সার্ভাইভ করছে, এই জিনিসগুলো একটি গবেষণায় তুলে আনা হয়েছে বিভিন্ন অসংখ্য পরিবারের সাথে এইগুলো কথা বলে। তো দেখা গেছে মানুষের খাওয়ার যে পরিধি ছিল, অর্থাৎ এখন অধিকাংশ পরিবার বলতে যারা এখানে বোঝানো হয়েছে যারা সত্যিকার অর্থেই ব্যয় সংকুলন করতে পারছে না, তারা খাদ্যাভ্যাসে পরিবর্তন করেছে। অর্থাৎ খাদ্যাভ্যাস পরিবর্তন কি, তারা তাদের আয়ে যে টাকায় বা খাবার যে পরিমাণ খেত, সেখানে তারা কম আয়ে কম টাকায় কিভাবে মানে পণ্য কিনা যায়, দোকানে গিয়ে সেই জিনিসটাই সার্চিং করেছে। এবং দেখা গেছে খাদ্যাভ্যাস বলতে কি, খাওয়া দাওয়ার ক্ষেত্রেও কেউ দেখা গেছে তাদের পরিবর্তন এনেছে। আরেকটি বিষয় আপনাকে বলতে চাই যেটা খুবই অ্যালার্মিং, সেই রিপোর্টের মধ্যে যেটা উল্লেখ করা হয়েছে, বেশ কিছু মূল্য বৃদ্ধির কথা বলা হয়েছে যেগুলো খুবই অ্যালার্মিং। তার মধ্যে যে গ্রাউন্ড বিফের দামের কথাটি এখানে উল্লেখ করা হয়েছে, 2019 সালের শুরুতে ছিল মাত্র $3.81 প্রতি পাউন্ড, 2026 সালের জুনে এসেছে $6.82 প্রতি পাউন্ড, অর্থাৎ বৃদ্ধি 79%। এই রিপোর্টে যেটি উল্লেখ করা হয়েছে। এছাড়াও মানুষের মজুরি, বাসা ভাড়া, বিদ্যুৎ, বীমা ইত্যাদি ব্যয় ফেলেছে। ফলে মানুষ এখন খাদ্যপণ্যের দাম নিয়ে
সত্যিকার অর্থে একটা বড় ধরনের চাপে পড়েছে, যেটা উল্লেখ করা হয়েছে রিপোর্টে। আর আরেকটি বিষয় যেটা বলা হয়েছে যে মানুষ সত্যিকার অর্থে প্রায় 2 কোটির উপরে মানুষ কেনাকাটার অভ্যাসটাই আসলে বদলে দিয়েছে। এটা এপির প্রতিবেদনে বিভিন্ন অর্গানাইজেশন থেকে এই তথ্যটি নেওয়া হয়েছে। সত্যিকার অর্থে মানুষের জীবনযাপনে যে পরিবর্তন এসেছে যুক্তরাষ্ট্রে, সেটি তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই প্রতিবেদনে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনি একটু আমাদের সাথে থাকেন। আমি প্রফেসর নকিবুর রহমান আমাদের সাথে আছেন, হি ইজ ইকোনমিস্ট, এবং ওনার সাথে ব্যাপারটা একটু শেয়ার করি। সো প্রফেসর নকিবুর রহমান, আজকে যে রিপোর্টটি বেরিয়েছে এই রিপোর্টটি নিয়ে প্রথমে আপনার সাথে আলোচনা করি। রিপোর্টটি হচ্ছে যে এপি, অ্যাসোসিয়েটেড প্রেস, যা সারা ওয়ার্ল্ডের ওয়ান অফ দি মানে খুব রিনাউন নিউজ এজেন্সি, এই এজেন্সির একটি রিপোর্ট বেরিয়েছে যে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে জিনিসপত্রের দাম প্রায় 50%, যেটা রেগুলার চেয়ে 50% আপ হয়েছে। এবং মানুষের যে বাইং হ্যাবিট, যেটা বিকজ অফ দি আপরাইজিং দি প্রাইস অফ দি আপনার গুডস, মানুষের বাইং হ্যাবিটস ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে চেঞ্জ বলতে এটা আপনার, যেমন ধরেন আমি যদি দেখি যে আমার যেখানে আগে আমি যে কোনো রেস্টুরেন্টে গিয়ে বসে হয়তো খেয়ে ফেলতাম, এখন হয়তো আমি চিন্তা করি যে আমি ওই একটা সার্ভিস রেস্টুরেন্টে না গিয়ে আমি একটা স্যান্ডউইচ কিনে ছোটো করে চুপচাপ খেয়ে ফেলি, তাইলে আমার পেটের ক্ষুধাও নিবৃত্ত হলো আর আমি পয়সাও সেভ করলাম। যেখানে আগে হয়তো আমি গিয়ে সার্ভিস রেস্টুরেন্টে বসে স্যালমন ফিশ খেয়েছি, এখন হয়তো একটা ফাস্টফুড রেস্টুরেন্টে গিয়ে $6 দিয়ে একটা আপনার স্যান্ডউইচ খাচ্ছি। দিস ইজ মানে জাস্ট একটা এক্সাম্পল পেশ করলাম। সো বিইং এ আপনার ইকোনমিস্ট, এই যে রিপোর্ট, এই রিপোর্টকে আপনি কীভাবে অ্যানালাইজ করেন? ধন্যবাদ তাহের ভাই। আমি রিপোর্টটি পড়িনি, সো যার কারণে আমি এক্স্যাক্টলি রিপোর্ট সম্পর্কে বলতে পারবো না, বাট জেনারেলি আমি যদি একটু বলি যে জেনারেল এটা 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 অ্যাপারেন্ট। আমরা দেখছি যে যে কোনো সময় যদি আমরা ইনফ্লেশনের কথা, মুদ্রাস্ফীতির কথা বলি, মুদ্রাস্ফীতির ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন হলো যে কাঁচা পণ্যের, মানে আপনার যেটাকে বলা হয় যে যে জিনিসটা হলো যে জিনিসটার উপরে অন্য সব কিছু ডিপেন্ড করে, তার যদি আপনার ফান্ডামেন্টাল কাঁচা পণ্যের দাম বৃদ্ধি পায় তাহলে পরে এটা ফলো করে সব কিছুতে। এবং এ পর্যন্ত যত জায়গাতে আমরা ইনফ্লেশনের খুব মানে বেশি পরিমাণ ইনফ্লেশন দেখেছি যেটা কন্ট্রোল করা সম্ভব হয়নি, এটার মূল কারণ দেখা গেছে যে জ্বালানি। কারণ জ্বালানি হলো তেলের দাম, তেলটা হলো সব কিছুর শুরু কিন্তু তেল দিয়ে। আপনি পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় নেবেন, আপনার যদি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পায় তাহলে পরে আপনার পরিবহন খরচ বেড়ে যাবে। আপনার মানে সব কিছুর মধ্যে আপনি যে কোনো জিনিস উৎপাদনের ক্ষেত্রে জ্বালানি সরবরাহ যদি ব্যাহত হয়, সাথে সাথে ওই আপনার কাঁচামূল্যের দাম বেড়ে যাবে, সাথে সাথে এটা কিন্তু ফলো করবে। সুতরাং আমরা দেখেছি আমেরিকাতেও সিন্স 9/11 আমরা দেখেছি যে মধ্যপ্রাচ্যে যখনই একটু কোনো অসন্তোষ হয় তখনই কিন্তু এটা, কারণ আপনি অর্থনীতিতে যে বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের মনে রাখতে হবে, যে ঘটনাগুলো ঘটছে তার থেকে গুরুত্বপূর্ণ হলো মানুষ কিংবা সাধারণ জনগণ যেটা ভবিষ্যতে হবে কি হবে না এটা পারসিভ যখন করে, তার ফলে কিন্তু ঘটনাটা অলরেডি ঘটে যায় এখন। সো আপনার আজকে যদি মধ্যপ্রাচ্যে কোনো অসন্তোষ, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তেলের সাপ্লাই কিন্তু আজকেই কমে যাবে না, কিন্তু মানুষ মনে করতে থাকে যে এটার কারণে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাবে, তেলের দাম বৃদ্ধি পাবে। এই যে অ্যান্টিসিপেশনটা, এই অ্যান্টিসিপেশনই কিন্তু দাম বৃদ্ধি অলরেডি শুরু করে দেয়। এবং আপনি চিন্তা করেন যখন সত্যি সত্যি যুদ্ধ হচ্ছে এবং হরমুজ প্রণালী, যেটা স্ট্রেটস অফ হরমুজ, এটা দিয়ে এটা হলো পৃথিবীর অন্যতম একটা, এটাকে বলে চোক হোল্ড, যে এই জায়গাটাতে যদি ডিসরাপশন হয় একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ জ্বালানি এই জায়গা দিয়ে আসে, এই রুট দিয়ে আসে। সো বেসিক্যালি এটা বিরাট বড় একটা ডিসরাপশন তৈরি করে দেবে। এবং এর ফলে অবশ্যই আমরা দেখেছি যে তেলের দাম একবার কমে একবার বাড়ে। যখনই শান্তি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা হয়েছিল, এমওইউ যখন সাইন করেছিল, তখন কিন্তু আমরা দেখেছি যে ক্রুড অয়েলের দাম কিন্তু কমে গিয়েছে, এবং সাথে সাথে আমরা আমাদের বাসার পাশের গ্যাস স্টেশনেও কিন্তু দেখেছি তেলের দাম কমে গিয়েছে। কিন্তু
আবার যখন এই যে তেলের মানে আবার যখন যুদ্ধ পরিস্থিতি শুরু হলো, এটার ফলে কিন্তু আবার তেলের দাম বেড়ে গেছে, এবং যার ফলে আমরা দেখছি যে গ্রোসারি স্টোরে আপনি জিনিস কিনতে গেলে জিনিসপত্রের দাম বেশি। এখন আপনার ইনকাম তো সেই তুলনায় বাড়ার কথা না, এবং বেসিক্যালি যেটা হয় যে যারা ফিক্সড ইনকামের চাকরি করেন, সরকারি চাকরি বলেন কিংবা কর্পোরেট সার্ভিস বলেন কিংবা প্রাইভেট সার্ভিস বলেন, তাদের একটা বাজেট থাকে মাসে, এবং এই বাজেটের একটা বড় অংশ চলে যায় বাড়ি ভাড়ায়, তারপরের অংশ চলে যায় আপনার ট্রান্সপোর্টেশনটা কিন্তু সবসময় সেকেন্ড বিগেস্ট এক্সপেন্স। খাবারের চেক থেকেও আমেরিকাতে আমরা খাবারের পিছনে যত খরচ করি তার চেয়ে বেশি কিন্তু ট্রান্সপোর্টেশনে খরচ করি অধিকাংশ জায়গায়, কিছু কিছু জায়গায় এর ব্যতিক্রম হতে পারে। সো সেই দ্বিতীয় সর্বোচ্চ খরচের খাত যখন বেড়ে যায়, আপনার তো ইনকাম বাড়ছে না, আপনার ইনকামটা সেম, তখন এটার ইম্প্যাক্ট কিন্তু পরে অন্য অন্য জায়গায়। তাহের ভাই খুব সুন্দর করেই বললেন যেটা, যে আপনি তখন মানে একটু দামি রেস্টুরেন্টে না গিয়ে আপনি তখন আর একটু কম দামি রেস্টুরেন্টে যাবেন, আপনি স্ট্রিট ফুড কিনে খেয়ে ফেলবেন, ফ্যান্সি রেস্টুরেন্টে বসে খাবেন না। সো কারণ আপনাকে তো অ্যাডজাস্ট করতে হবে। কারণ আদার হ্যান্ড যারা ব্যবসা বাণিজ্য করছে, তাদের ব্যবসা বাণিজ্য তো ডিপেন্ড করে মানুষেরই উপরে, কারণ এটা একটা সাইকেলের মধ্যে চলে। যখন মানুষ তাদের ইনকামের একটা বড় অংশ তেলের দামের পিছনে, ট্রান্সপোর্টেশনের পিছনে খরচ করছে, তখন তারা এটাকে কাট করলে পরে অন্য জায়গা থেকে তাদের কনজাম্পশন কমে যাবে ওভারঅল। সো যারা কনজিউমার বিজনেসের মধ্যে আছে তারা কিন্তু দে পে এ হিউজ প্রাইস, এবং তাদের যে ফিক্সড কস্ট এটাই তারা মেনটেন করতে পারে না। সো ওভারঅল ইকোনমিতে কিন্তু একটা মন্দাবস্থা তৈরি হয়, এবং এই অবস্থা যদি চলতে থাকে, এই যুদ্ধের একটা যদি কুলকিনারা না হয়, তাহলে পরে আমরা একটা ভয়াবহ অর্থনৈতিক ঝুঁকির মধ্যে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, প্রফেসর নাকুরুন, আপনি তো যদিও আপনার মানে আপনি ফিনান্সের লোক, বাট আপনি তো ওয়ার্ল্ড পলিটিক্সও আপনি ওয়াচ করেন। আমি বাংলাদেশ নিয়ে আপনার সাথে একটু পরে আলোচনা করব, বাট আগে এইটা জেনে নেই যে এই যে ইরান যুক্তরাষ্ট্র যে ওয়ার, এই ওয়ারের মধ্যে আজকে দেখা যায় একটু প্রশমিত হয়, কালকে একটু আপনার উত্তেজিত হয়, অ্যাটাক বাড়ে, তারপরে আজকে যেমন প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, তার অ্যাডভাইজাররা বলছে স্টপ করো সব, রাইট? সো নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টটি আমি দেখলাম একটু আগে। হোয়াট ইজ এক্স্যাক্টলি ওয়ার উই আর গোয়িং, ওয়ার্ল্ড কোন দিকে যাচ্ছে? ইন্টারেস্টিং হলো যে আপনি যদি নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টটা দেখেন, সেখানে একটা বড় কিন্তু সংবাদ আছে, এবং সব সংবাদ তো সবাই পাবলিশ করে না, কিছু রেখে ঢেকে করে। খুবই সিগনিফিকেন্ট যে জায়গাটা এখানে, সেখানে আপনি দেখবেন যে আপনার এপ্রিলে নিউ ইয়র্ক টাইমস কিন্তু আরেকটা রিপোর্ট করেছিল, এটা এপ্রিলের কথা, আমরা এখন জুলাইয়ের শেষ মাসে আছি। আপনার পেন্টাগন স্বীকার করেছে যে তারা 1200 প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ইউজ করেছে ইরানের মিসাইল হামলা ঠেকানোর জন্য, এবং প্রত্যেকটা প্যাট্রিয়ট মিসাইলের দাম হলো $4 মিলিয়ন। আপনি একটু চিন্তা করেন, $4 মিলিয়ন হলো প্রত্যেকটা মিসাইলের দাম। তার মানে বেসিক্যালি আপনি $4.8 বিলিয়ন খরচ করেছেন শুধুমাত্র ইন্টারসেপশনের জন্য, মিসাইল ইন্টারসেপশনের জন্য। সো আমেরিকা ইজ সিভিয়ারলি রানিং লো অন স্টক পাইল, এবং এটা কাজ করছে না, এই যে এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করছে না, যার কারণে আমরা দেখেছি যে অলরেডি এই গালফ দেশগুলোতে, কুয়েতে কিছুদিন আগে একটা এয়ারবেস, এই ইউএইতে একটা 2 সপ্তাহ আগেই একটা গত কয়েকদিন আগে জর্ডানে আপনার 4 জন মারা গেলেন, এবং 4 জন মারা গেল, এবং এই 4 জনের মধ্যে 2 জন কিন্তু আমি যে শহরে থাকি ফেইথভিলে, যেই ঘাঁটি রয়েছে আমেরিকার ফোর্ট ব্র্যাগ, এই ফোর্ট ব্র্যাগের 2 জন সৈন্য, একজনের বয়স 22 বছর, একজনের বয়স 19 বছর। সো কমিউনিটিতে কিন্তু একটা মানে অন্য ধরনের অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। এরপরে আপনারা দেখেছেন যে কিছু কিছু ক্যাজুয়ালিটির নাম বাদ দেওয়া হয়েছে, এটা নিয়েও কিন্তু একটা অস্থিরতা চলছে। সো সব কিছু মিলে এই যুদ্ধ কিন্তু সাস্টেনেবল না। এবং আর একটা মজার ঘটনা হলো যে আপনারা হয়তো খেয়াল করেছেন কিছুদিন আগে ইরানের যে চিফ নেগোশিয়েটর, তিনি জেডি ভ্যান্সকে একটা ভয়েস মেসেজ পাঠিয়েছেন, এবং সেই ভয়েস মেসেজের সারমর্ম হলো যে যুদ্ধ যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে আজকে পর্যন্ত স্টক মার্কেটে ট্রাম্প এবং তার বন্ধুরা $9 বিলিয়ন মুনাফা করেছে। এবং এটা মানে অবজার্ভ করার জন্য আপনাকে রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই। আমরা দেখি যে এই যে ওঠানামা, মানে এরকম
ক্যাপিটাল মার্কেট ন্যাসড্যাক এবং S&P ডাও জোন্সের উঠানামা কিন্তু আমরা মানে আমি আমার জীবদ্দশায় কখনো দেখিনি যে মানে প্রত্যেক দিনই সর্বোচ্চ পতন এবং সর্বোচ্চ বৃদ্ধি কিন্তু আমরা দেখছি। হঠাৎ করে ধাপ করে স্টক মার্কেট 2-3% ড্রপ করছে, এটা কিন্তু আনহার্ড অফ। মানে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে একটা পাগলামি করলেন, বললেন যে আজকে যুদ্ধ হবে না, আমরা একেবারে সভ্যতা ধ্বংস করে দেব, সাথে সাথে ধাম করে স্টক মার্কেট পড়ে গেল। আবার কয়েকদিন পরে 2 দিন পরে বললেন যে না, ইরানের সাথে আমরা একটা শান্তি চুক্তি করছি, আবার স্টক মার্কেটে একদিনে 3% বেড়ে গেল। আবার 2 দিন পরে তিনি গিয়ে, এবং এই যে ঘটনাগুলো ঘটছে এটার সাথে ট্রাম্প এবং ট্রাম্পের পরিবার তো অবশ্যই আছে, এবং ট্রাম্পের যারা বন্ধু বান্ধব ব্যবসায়ী তাদের একটা বিরাট যোগসূত্র আছে যে তারা এই ঘোষণাগুলো আসার আগেই তারা তাদের স্টক কিনে ফেলে, বিক্রি করে ফেলে, যার ফলে তারা পুরাপুরি এই ঘটনা থেকে মুনাফা অর্জন করছেন। সো একদিকে আপনি প্রথমে যেটা বললেন যে সারা পৃথিবীর মানুষ স্ট্রাগল করছে, তারা তাদের মানে যে মিনিমাম বেসিক নিড সেটা সামাল দিতে হিমশিম খাচ্ছে। হেলথ কেয়ারের 12টা বাজানো অবস্থা, অসুস্থ মানুষ চিকিৎসা না করতে পেরে, মানে আমেরিকার মতো পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশে চিকিৎসার অভাবে মানুষ মারা যাচ্ছে। গরিব মানুষ চিকিৎসা করতে পারছে না, ইন্স্যুরেন্স তাদের ট্রিটমেন্ট ডিনাই করে দিচ্ছে, কিংবা ইন্স্যুরেন্সই নাই অনেকের, হেলথ কেয়ার বেনিফিট নেই। সেখানে আমরা $1 বিলিয়ন খরচ করছি যুদ্ধের জন্য, আমরা ইসরায়েলকে $1 বিলিয়ন দিচ্ছি, এবং এর মধ্যে দিয়ে মিলিটারি ইন্ডাস্ট্রি তো মুনাফা করছেই, সাথে সাথে যা ট্রাম্পের বন্ধু বান্ধবরা মুনাফা করছে। সো এই জিনিসগুলা খুবই দুঃখজনক এবং এটার একটা পরিসমাপ্তির খুব প্রয়োজন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি আপনার কাছে আসতেছি আবার, যে বাংলাদেশ নিয়ে একটু আলোচনা করবো আজকে আপনার সাথে, বাট একটু আগে আমরা আমেরিকা সেরে নেই, তারপরে বাংলাদেশ প্রসঙ্গে আসবো। আমি আহাদ আলী সিপি আপনার কাছে যাই, বাট এর আগে একটু ছোট্ট করে জেনে নেই আরিফ আপনার কাছ থেকে, যে আপনার মেয়র মামদানি তিনি পথচারী যারা তাদের সিকিউরিটির জন্য নতুন একটা আইন প্রণয়ন করতে যাচ্ছেন। হোয়াট ইজ দিস ল? কি প্রস্তাবটা কি এর মধ্যে আছে? আপনার কথা শুনতে পাচ্ছি না, আনমিউট করেন প্লিজ। ধন্যবাদ। আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, প্রথমে যে সুখবরটি হলো যে একটি নির্বাহী আদেশ জোহরান মামদানি আজ সাইন করেছেন। তো প্রথমে যে অংশটি কয়েকটি ধাপে বলবো। প্রথম যে ধাপটি বলবো যে এখন থেকে যে কোনো পথচারী মোড়ে কিংবা দেখা গেল যে কোনো বিশেষ কোনো জায়গাতে যখন পার হবে, তো একটি ডিভাইস থাকবে ওই ট্রাকগুলোতে, বিশেষ ট্রাকগুলোতে, সিটিতে ব্যবহার করে ওই ট্রাকগুলোতে, অর্থাৎ যখনই যে কোনো মানে যখনই কোনো মোড় তারা ঘুরবে তখন একটা বিশেষ ধরনের সাউন্ড সেখান থেকে বের হবে, যে সাউন্ডের কারণে পথচারীরা বুঝতে পারবেন যে এই মোড় থেকে একটি ট্রাক ক্রস করবে বা ডানে বা বামে আসবে। এই সাউন্ডের ব্যাপারটি স্পেশালি থাকবে। এছাড়া যে কথাটি বলতে চাই যে জরুরি সেবা বহির্ভূত ট্রাকগুলোকে পথচারী সতর্কীকরণ ডিভাইসটা এটা থাকবে। আরেকটি বিষয় স্পিড ডিভাইস, এই কথাটিও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এই নির্দেশনা অনুযায়ী 2029 সালের জুনের মধ্যে সিটি পরিচালিত 4000 ট্রাকে এমন ডিভাইস বসানো হবে। আর আরেকটি বিষয় যিনি উল্লেখ করেছেন যে মানে 2019 না 2029 দুঃখিত, 2029 সালের জুনের মধ্যে সিটি পরিচালিত 4000 ট্রাকে এমন ডিভাইস বসানো হবে, এই জিনিসটি এখানে উল্লেখ করা হয়েছে। আর এছাড়া নন ইমার্জেন্সি সিটি গাড়িতে থাকবে ইন্টেলিজেন্স স্পিড অ্যাসিস্ট্যান্স প্রযুক্তি, যা গাড়িকে নির্ধারিত গতিসীমার বেশি চলতে দেওয়া হবে না। অর্থাৎ যে এই ডিভাইসটাও যেখানে যে গাড়িগুলোতে থাকবে, যে রোডে যে স্পিড দেয়া থাকবে, অর্থাৎ স্কুলের সামনে বিশেষ বিশেষ যে রাস্তাগুলোতে থাকবে, ওই ডিভাইস সেটাকে চিহ্নিত করে ফেলবে, অর্থাৎ ওই ডিভাইস জানতে পারবে যে এই সড়কে এই গাড়ির গতি কতটুকু থাকবে। এই জিনিসটাও 2022 সালের পর থেকে নতুন গাড়িতে অলরেডি সংযুক্ত করা হয়েছে। নতুন যে গাড়িগুলো সিটি পক্ষ থেকে কেনা হবে, বিশেষ গাড়িগুলো, সেগুলোতেও এই প্রযুক্তি ব্যবহার করার কথা উল্লেখ করা হয়েছে। থ্যাংক ইউ। বাট এটা আমি ক্লিয়ার হয়নি এখনো, বাট এটা আরও রিসার্চ করতে হবে, দেখতে হবে যে এক্স্যাক্টলি কীভাবে ওনারা জিনিসটা হ্যান্ডেল করবে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। যাই আহাদ আলী সিপি আপনার কাছে, একটু আগে আমরা আলোচনা করছিলাম, আপনি শুনতে পাচ্ছেন যে ইকোনমির ব্যাপার প্রফেসর ডক্টর নকিবুর রহমান কথা বলছিলেন যে হাউ টার্মোয়েলিং দ্য সিচুয়েশন, ইকোনমিক সিচুয়েশন,
ফিনান্স অ্যান্ড এভরিথিং। এর মধ্যে আপনি তো সিপিএ হিসেবে আপনাকে জানতে চাই যে এই যে ফান্ড, ফিনান্স, বিজনেস সব কিছুর মধ্যে একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জের মধ্যে আপনার নিউ ইয়র্ক সিটি অথবা নিউ ইয়র্ক স্টেট, এর মধ্যে কি আপনি যেহেতু নিউ ইয়র্ক স্টেটে আপনি প্র্যাকটিস করেন, আপনি কাজ করেন, সুতরাং নিউ ইয়র্ক স্টেট বা নিউ ইয়র্ক সিটিতে নতুন কোনো ধরনের কোনো ফান্ড বা কোনো ধরনের হেল্প বা কোনো ধরনের লোন প্রোগ্রাম সামনে আছে কিনা যেটা দিয়ে আমাদের কমিউনিটি হেল্প পেতে পারে তাদের বিজনেসের জন্য? Yeah, thank you, Tarabhai. Yeah, definitely. There's definitely challenges that many small businesses are facing. বর্তমানে যে economic condition আমরা দেখতেছি, small businessরা struggle করতেছে, inflation এখনো high, জিনিসপত্রের দাম এখনো high, so it's a squeeze, মানে খুব টাইট অবস্থায় স্মল বিজনেসটা বিজনেস করতেছে, এবং যারা পারতেছে না শাটডাউন করে ফেলতেছে ওদের বিজনেস। আমরা তাও দেখতেছি আমাদের সিপিএফ ফার্মা হাদিনকো, আমরা মেজরিটি আমাদের ক্লায়েন্ট হচ্ছে স্মল বিজনেস। সো আমরা প্রতিদিন দেখতেছি যে হাউ দে স্ট্রাগলিং, সেলস ট্যাক্স পে করতে পারতেছে না, রেন্ট দিতে পারতেছে না। সো and in New York City, the government is trying to do things. So ওরা চেষ্টা করতেছে হেল্প করার জন্য। সো রিসেন্টলি একটা লোন প্রোগ্রাম বাইর হয়েছে, সেটার নাম হচ্ছে NYC ফিউচার ফান্ড লোন প্রোগ্রাম। সো এটা ঘোষণা মেয়র মামদানি দিলেন কিছুদিন আগে। সো এইটা হচ্ছে স্মল বিজনেসের জন্য 25,000 থেকে $500,000 এই হচ্ছে ম্যাক্সিমাম অ্যামাউন্ট। এই লোনের একটা যে একটা স্পেশাল একটা ফিচার বা একটা ইউনিক যেটা বা একটা ভিন্ন যে একটা প্রোগ্রাম হচ্ছে, সেটার মেইন ডিফারেন্স হচ্ছে যে লোন পে ব্যাকটা আপনার বিজনেসের রেভিনিউর উপরে। সো সাধারণত আপনার যখন একটা লোন নেবেন, আপনার পেমেন্টটা প্রতি মাসে সেম থাকবে, কিন্তু এই লোন প্রোগ্রাম যেটা নিউ ইয়র্ক সিটির ফিউচার ফান্ড প্রোগ্রাম বলে, সেখানে আপনার যদি বিজনেস একটু ডাউন হয় তাহলে ওরা লোন পেমেন্টটা রিডিউস করবে। যদি আপনার বিজনেস স্টেডি থাকে তাহলে আপনার সেম পেমেন্ট দিয়ে যাবেন। বাট এই যে আপ অ্যান্ড ডাউনের যে বিষয়টা আছে, যে সামটাইমস সিজনালিটি হইতে পারে, বিজনেসের স্লো পিরিয়ড হইতে পারে, সেই সময় ওরা নিউ ইয়র্ক সিটি এই লোনের পেমেন্টটা রিডিউস করে ফেলবে। সো এটা একটা হিউজ একটা হেল্প। কেন স্মল বিজনেসে জানেন অলওয়েজ আপ অ্যান্ড ডাউন আছে। সামার টাইমে যেমন এখন মানুষজন সিটি থেকে বাইরে চলে গেছে, ভ্যাকেশনে আছে, সো সবকিছু একটু স্লো। আবার ফল মাসে একটু পিক আপ করবে, দেন হলিডে সিজন আবার ডাউন হবে। সো সেটার জন্য এই নতুন প্রোগ্রামটা নিউ ইয়র্ক সিটি ইন্ট্রোডিউস করছে। সো এইটার জন্য আপনারা যারা স্মল বিজনেস আছেন, আপনারা নিউ ইয়র্ক সিটির যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে এইটার জন্য অ্যাপ্লাই করতে পারেন, NYC ফিউচার ফান্ড প্রোগ্রাম। তাছাড়া আরেকটা প্রোগ্রাম আছে, সেইটা IRS একটা নিউ একটা প্রোগ্রাম রিলিজ করেছে, সেটা হচ্ছে ফার্স্ট টাইম অটোমেটিক পেনাল্টি অ্যাবেটমেন্ট। সো IRS এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদের যাদের কোনো IRS পেনাল্টি আছে, সেইটা IRS অটোমেটিকলি ওয়েভ করে ফেলবে, মানে অটোমেটিকলি রিমুভ করে ফেলবে, আপনার দিতে হবে না পেনাল্টি। সাধারণত এটা আগের যে আইন ছিল, আপনি ওদেরকে একটা লেটার লেখে বা ফোন করে বলতে হইতো যে আমার ফার্স্ট টাইম এই পেনাল্টি, আমি সেটা ওয়েভ চাচ্ছি, আমি সেটা রিমুভেবল চাচ্ছি। এখন এই প্রোগ্রামটা অটোমেটিক হয়ে গেছে। সো এটা একটা গুড নিউজ। অটোমেটিক পেনাল্টি ওয়েভার প্রোগ্রাম ফ্রম দ্য IRS। এইটা হচ্ছে জাস্ট সাম নিউজ ফ্রম দ্য IRS। তাছাড়া আমি একটু রিমাইন্ডার দিতে চাই যে যারা বিজনেস এবং পার্সোনাল ট্যাক্স ফাইল এক্সটেনশন করেছেন, সেটার ডু ডেট ইজ কামিং ভেরি সুন। যাদের এস কর্পোরেশন আছে, পার্টনারশিপ LLC, সেটা হচ্ছে সেপ্টেম্বর 15। তো সাধারণত ট্যাক্সের ডেডলাইন তো মার্চ এবং এপ্রিল। সো এক্সটেনশন যারা নেই আরো 6 মাস, সেই 6 মাসের সময় চলে আসতেছে। এবং পার্সোনাল ট্যাক্স ফাইল যারা করেন নাই, এক্সটেনশন নিছেন, অক্টোবর 15 হচ্ছে
আপনাদের ডু ডেট অথবা সি কর্পোরেশন। বাট রাইট নাও মানে এইটা হচ্ছে লেটেস্ট আপডেট ইন টার্মস অফ এনি প্রোগ্রাম যেটা নিউ ইয়র্ক সিটি IRS সাইড অ্যান্ড ট্যাক্স ডেডলাইন। থ্যাংক ইউ সো মাচ, ইটস এ গুড ইনফরমেশন ইউ প্রোভাইড। আহাদ আলী সিপি, আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার কোম্পানির নাম্বারটা বলবেন যদি কারো কোনো কোয়ারি থাকে। আচ্ছা, একটা প্রশ্ন করতে চাই, যারা মনে করেন যে 3 বছর বা 4 বছর হয়তো কোনো একটি কোম্পানি সে ট্যাক্স ফাইল করে নাই, রাইট, এই এক্সটেনশন নিচে কিন্তু ট্যাক্স ফাইল করে নাই, 3 বছর 4 বছর 5 বছর হয়ে গেছে, সো এদের যদি কোনো পেনাল্টি, এটাও কি এই ওয়েবার প্রোগ্রামে এর মধ্যে আসবে? সো ওয়েভার প্রোগ্রামটা না, আপনার সব ট্যাক্স ফাইলিং আপ টু ডেট থাকতে হবে, এইটা Okay. হচ্ছে মেজর ক্রাইটেরিয়া। এবং আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে লাস্ট 3 ইয়ার্স ওরা লুক ব্যাক করে, মানে আপনি লাস্ট 3 ইয়ার্স কোনো ধরনের পেনাল্টি ওয়েভার নিচ্ছেন কিনা, বা ওরা দিছে কিনা। যদি দেখে যে না, আপনাকে কখনো দেয় নাই, আপনি ট্যাক্স ফাইলিং অন টাইম এবং কমপ্লিট ফাইলিং করতেছেন, দেন এটা অটোমেটিকলি ওরা পেনাল্টি ওয়েভারটা গ্র্যান্ট করে আপনাকে জাস্ট একটা চিঠি দিয়ে বলবে যে তোমার পেনাল্টি মাফ করে দিয়ে দিছি, দিতে হবে না, বাট আপনি গুড স্ট্যান্ডিং এ থাকতে হবে। অলরাইট, ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রফেসর রাকিবুর রহমান, যাচ্ছি আপনার কাছে। আহাদ আলী, আপনার কাছে আপনার নাম্বার একটু বলে দেবেন যে যদি কেউ যোগাযোগ করতে চায়। হ্যাঁ, অবশ্য দর্শক যদি কেউ কোনো প্রশ্ন থাকে এই লোন প্রোগ্রাম অথবা আপনি IRS পেনাল্টি ওয়েভার বা আপনার যে এক্সটেনশন, যে সামনে যে ট্যাক্সের ডেডলাইন আসতেছে, আমাদের অফিসের নাম্বার হচ্ছে 929-371-9915। again it's 929-371-9915 এবং স্ক্রিনের নিচেও নাম্বারটা আছে। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রফেসর রাকিবুর রহমান, যাই আপনার কাছে আবার বাংলাদেশ নিয়ে একটু আলোচনা করব। আপনি জানেন যে বাংলাদেশ নিয়ে 2-3টা সাবজেক্ট আলোচনা করতে চাই। একটা হলো যে প্রেসিডেন্ট আপনার শাহাবুদ্দিন চুপ্পু, ওনার নাম ডাকনাম, উনি হঠাৎ করে অল অফ এ সাডেন দেখা গেলো যে একটা নিউজ বেরোলো যে তিনি পদত্যাগ করবেন যে কোনো সময়, এবং দেখা গেলো ঠিকই তিনি 2 দিনের মধ্যে পদত্যাগ করে ফেলেছেন, এবং এটা নিয়ে অনেক ধরনের স্পেকুলেশন আমরা শুনতে পাচ্ছি। হোয়াট ইজ দি, আপনার কাছে কি মনে হয়? আপনি তো পলিটিক্যাল রাজনৈতিক পর্যবেক্ষক, অ্যানালিস্ট, অ্যান্ড অলসো জামাতের আপনি মুখপাত্র, সো আপনি কি মনে করেন? আমি খুশি, ডেফিনেটলি। এটা 2 বছর আগেই হওয়া উচিত ছিল। 2 বছরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষতি আমরা পোষাতে কতটুকু পারবো আল্লাহ ভালো জানেন, বাট ডেফিনেটলি এই ষড়যন্ত্রকারী, এই নিকৃষ্ট ব্যক্তিটি বাংলাদেশের সর্বোচ্চ পদ আর অলঙ্কৃত করবে না, এজন্য আমি ডেফিনেটলি খুশি। সো আপনি নিকৃষ্ট বলছেন, উনি তো এই রেগুলেশনের পরে যা বলা হয়েছে সবই করছেন, উনি তো কিছু খারাপ কিছু করেন নাই। ওয়াই ইউ আর সেইং নিকৃষ্ট? যদি খারাপ কিছু না করে থাকে তাহলে এখন তাকে পদত্যাগ করালো কেন? কারণ বিষয়গুলো হোয়াট ইজ দ্য রিজন? কি মনে হয় আপনার পদত্যাগ করলো কেন? যদি তার উনি তো অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করেছেন। না, অসুস্থতা তো না, তাকে সরানো হয়েছে কারণ হলো যে তিনি দিল্লি গিয়ে জনগণের কোটি কোটি টাকা খরচ করেছেন, এবং সে সময় দিল্লিতে গিয়ে তিনি লন্ডনে গিয়ে শেখ হাসিনার সাথে যোগাযোগ স্থাপন করেছেন। এই কারণেই তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, এটাই হলো মূল কথা। উনি তো বলছেন যে শেখ হাসিনার সাথে যোগাযোগ যদি আমি করতে চাই, আমার লন্ডন যাওয়া দরকার কি? আমি তো এখান থেকেই করতে পারতাম। অনেক এখান থেকে করলে পরে তো তার ধরা খেয়ে যাওয়ার সম্ভাবনা ছিল আরো, এবং বেকুব মানুষ তো, বুঝে সুঝে কম, সে মনে করেছে যে লন্ডনে গিয়ে যোগাযোগ করলে কেউ টের পাবে না, কিন্তু সেটা মানে এছাড়াও তিনি আরো অনেক ধরনের ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন। বিএনপি তাকে তাকে বিভিন্ন অজুহাতে রেখে দিয়েছিল, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা মানে ছোটবেলা থেকেই দেখে এসেছি যে মানে ওই যে একটা কথা আছে না যে গাধার ব্যাপারে, যে গাধা পানি খায় ঠিকই কিন্তু পানি ঘোলা করে খায়। বিএনপিরও একই অবস্থা, যে পানি বিএনপি খায়, ঘোলা করে খায়, কিন্তু এই ঘোলা করতে 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 দেশের একটা সর্বনাশ হয়ে যায়। 1990 সালে স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনের, স্বৈরাচারী এরশাদ পতনের পরে 3 জোটের যে রূপরেখা ছিল, সেই রূপরেখা বিএনপি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলে পরেও কেয়ারটেকার সরকারের ব্যাপারে গাফলতি শুরু করে বিএনপি, এবং তারও আগে প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থার যে সংবিধান সংশোধন, এটা নিয়েও কিন্তু বিএনপি কিছুটা সময় ক্ষেপণ করেছিল। তারপরও অল্প সময়ের মধ্যে বিএনপি মেনে নিয়েছিল, সংবিধান সংশোধন করে পার্লামেন্টারি সিস্টেমে আমরা উপনীত হয়েছিলাম, কিন্তু কেয়ারটেকার ব্যবস্থা কিন্তু বিএনপি মেনে নেয়নি।
এজন্য আন্দোলন করতে হয়েছে। এই আন্দোলনে জামাতের সাথে আওয়ামী লীগও সংযুক্ত হয়েছে। এরপরে মানে এবং এই মাগুরার সেই বিতর্কিত নির্বাচনের পরে এটার দাবিতে যখন বাংলাদেশের সমস্ত জনগণ একাত্মতা পোষণ করলো, তখনও কিন্তু বিএনপি মেনে নেয়নি। তারপরে বিতর্কিত নির্বাচন করে সেই নির্বাচনের প্রথম অধিবেশনে সংবিধান সংশোধন করে মানে একটা মানে বিশ্রী একটা পরিস্থিতি তৈরি করেছিল। তারপরে আপনি দেখেন যে এই যে বিচারপতির বয়স বাড়ানো নিয়ে কে এম হাসানকে আহ, তারপরে রাখা, কে এম হাসানকে আহ, আপনার নির্বাচন কমিশনার করা, এই যে বিষয়গুলো নিয়ে মানে একেবারে বিশ্রী পরিস্থিতি, যার পরিস্থিতিতে 1/11 তৈরি হলো। সো বিএনপির এই হঠকারী সিদ্ধান্তগুলোর কারণে তো দেশের ক্ষতি হয়েছে, এবং একইভাবে চুপপুকে রাখার কারণে ডেফিনেটলি বিএনপি এটার সুবিধাভোগী ছিল, যার কারণে নিজেদের সুবিধার জন্য দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছে বিএনপি। কিন্তু শেষ পর্যন্ত বিএনপি বাধ্য হলো চুপপুকে অপসারণ করতে। সো বেটার লেট দ্যান নেভার। সো আমি এটাকে সাধুবাদ জানাই। সো আরেকটা বিষয় জানতে চাই, আপনি যে বিএনপির সমালোচনা করছেন, বাট অনেকেই বলছেন যে জামাত এবং বিএনপির যে রিলেশন, এই রিলেশন যদিও তারা একে অন্যের সমালোচনা করেন কিছুটা, কিন্তু তারা এই রিলেশন কোন সময় ভাঙবে না, বিকজ তারা একই, ইটস লাইক ভেরি ব্রাদারলি চিন্তা চেতনার দিক থেকে অনেকটা। এবং কয়েকদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি সংসদে আপনার আব্বা মতিউর রহমান নিজামী যাকে ফাঁসি দেওয়া হয়েছে তাকে উনি বহুশী প্রশংসা করেছেন। না, ডেফিনেটলি আমি বিএনপির সমালোচনার সাথে সাথে প্রশংসাও তো করলাম, যে সাধুবাদ দিলাম বিএনপিকে, যে বিএনপি দেরিতে হলেও তারা এই স্বৈরাচারের দোসরকে বিদায় করেছে। সো ডেফিনেটলি সাধুবাদ জানাই। না, এটা আপনি যে কথা বলেছেন খুবই সত্যি কথা, যে বিএনপি এবং জামাতের মধ্যে আমি যেটা বলি, আপনি যদি সংসদে প্রবেশ করেন এখন, এই সংসদ, যে সংসদের 350 জন সদস্য আছে, মহিলা এবং পুরুষ সংসদ সদস্য সহ, আপনাকে যদি কেউ বলে না দেয়, আপনি কিন্তু অনেকের ক্ষেত্রেই বলতে মানে পার্থক্য করতে পারবেন না, ইভেন তাদের বক্তব্য শুনলেও পার্থক্য করতে পারবেন না যে তারা কি বিএনপির সংসদ সদস্য নাকি জামাতের সংসদ সদস্য। জি, সত্যিকার অর্থে বিএনপি এবং জামাতের মধ্যে যদি আপনি মানে সত্যিকার মানে কোর ভ্যালিউ এবং সেলফ ইন্টারেস্টের জায়গাটা দেখেন, খুব বেশি কিন্তু পার্থক্য নেই। খুব অল্প কিছু জায়গায় পার্থক্য আছে, এটা খুবই ছোট জায়গায়। সো সেই জায়গা থেকে বিএনপি এবং জামাত যদি পরস্পরের সহযোগিতা করে, এর মাধ্যমে কিন্তু দেশ উপকৃত হয়। এবং যতবারই বিএনপি এবং জামাতের সাথে সম্পর্কের অবনতি ঘটেছে, এট দ্য এন্ড অফ দ্য ডে দুই দল তো ক্ষতিগ্রস্ত হয়েইছে, সাথে সাথে বাংলাদেশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং এই জায়গা থেকে আজকে বিএনপি সরকার চালাচ্ছে, বাংলাদেশ জামাত ইসলামী বিরোধী দলে আছে, এই দুই দলের সহযোগিতাটা বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। এবং এখানে বলে রাখা উচিত যে দুই দলের যেহেতু কিছু জায়গায়, পলিসিগত জায়গায় তাদের মধ্যে মতানৈক্য আছে, পলিসির জায়গায় সমালোচনা হবে। সরকারের অনেক সিদ্ধান্ত বিরোধী দলের পছন্দ হবে না, বিরোধী দল সমালোচনা করবে। আবার এই সমালোচনার মধ্যেও সরকারের প্রতি অনেক ধরনের উপদেশমূলক সরকারের এবং দেশের ভালোর জন্য অনেক প্রস্তাবনাও বিরোধী দল করছে। এবং আমরা দেখেছি যে সরকারও অনেক দাবিগুলো মেনে নিয়েছে। আমরা দেখেছি এই বাজেট অধিবেশনে বিরোধী দলের দেওয়া অনেকগুলা প্রস্তাব, যেমন মুদির দোকানের উপরে ট্যাক্স, তারপরে আরও অনেকগুলা বিষয় কিন্তু সরকার বিরোধী দলের প্রস্তাব মেনে নিয়েছে। সো এই জন্য এটা কিন্তু একটা পজিটিভ দিক। এবং কিছু কিছু জায়গাতে বিরোধিতা মেনে নিয়েছে আমরা দেখেছি। এবং সরকার এবং বিরোধী দলের মধ্যে কিন্তু একটা মানে আগে যেরকম পারসেপশন ছিল যে এক মুখ দেখা দেখি হবে না, পরিবারের মধ্যে একসাথে মানে একজন আর একজনের অপোজিট ভিউ হলে, মানে ওই ট্রাম্প এবং এন্টাই ট্রাম্প যেরকম অবস্থা এখন আমেরিকায় বিরাজ করছে, আমার কাছে কেন যেন মনে হয় যে আমাদের দেশের রাজনৈতিক এই যে বৈরিতা, এটা আমেরিকাতে আমদানি হয়ে গিয়েছে। সো এইরকম অবস্থাটা ছিল, সেটা কিন্তু এখন নেই। এখন বিরোধিতা, সমালোচনার পরও আমরা দেখি যে একে অপরের সাথে শ্রদ্ধাবোধ, বিশেষ করে প্রধানমন্ত্রীর সাথে বিরোধী দলের নেতার যেই সম্পর্কটা এবং সম্মান একে অপরের প্রতি। গতকালকেও আপনারা দেখলেন যে আমাদের সম্মানিত আমির সিলেটে যে গিয়েছেন, তিনি সেখানে জনশক্তি মন্ত্রী সাবেক মেয়র আরিফ সাহেবের সাথে তার যেই মানে সম্পর্কটা, আপনারা অনেকেই হয়তো ভিডিওটা দেখেছেন, যে শিষ্টাচারের যে জায়গাটা, সো সেটা কিন্তু শ্রদ্ধাবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকবে। এটাই কিন্তু গণতন্ত্র, যে আমরা পরস্পরের সমালোচনা করব, বিরোধিতা করব,
কিন্তু সাথে সাথে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। মানে উই ডোন্ট ডিসরেসপেক্ট সামবডি অ্যাজ এ পার্সন। পার্সোনালি আমরা কাউকে আক্রমণ করব না, কিন্তু আমরা পলিসি নিয়ে একে অপরের সমালোচনা করব, খুব সর্বোচ্চ সমালোচনা করব, এটা দেশের স্বার্থে। সাথে সাথে বিরোধী দলের সমালোচনাগুলো কিন্তু সরকার কিছু কিছু জায়গায় মেনেও নিচ্ছে, সো এটা কিন্তু একটা ভালো লক্ষণ। কিন্তু যে জায়গাটায় কিছুটা সমস্যা হয় সেটা হলো যে বাংলাদেশে আমলাতান্ত্রিক যে জটিলতা, দুর্নীতি, তারপরে ব্যবসায়ীদের যে সিন্ডিকেট, এটার খপ্পরে বিএনপির কিছু কিছু নেতৃবৃন্দ পড়ে গিয়েছেন, এবং যারা এই আমলাতান্ত্রিক অসাধুতা এবং ব্যবসায়িক সিন্ডিকেটের কারণেই অনেক মানে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কাজ করতে পারছেন না। সো সেই জায়গাগুলোতে যদি আমরা পরস্পরকে সহযোগিতা করি তাহলে পরে, কারণ এই আমলাতান্ত্রিক জটিলতা, আমলাতান্ত্রিক দুর্নীতি, ব্যবসায়ী সিন্ডিকেটদেরকে, জনগণকে জিম্মি করে রাখা, এটার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এটা রাজনীতিবিদদেরকেও জিম্মি করে রাখছে। সো এই জায়গাগুলো থেকে আমরা উত্তরণের পথ কিন্তু একে অপরকে সহযোগিতা করার মাধ্যমেই আমরা পাবো, তা না হলে কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারবো না দেশে। থ্যাংক ইউ। আপনাকে আরেকটা প্রশ্ন করবো, আর দুটো প্রশ্ন করবো আপনাকে, তারপরে শেষ করবো। একটা হচ্ছে যে আপনি জানেন যে গত সপ্তাহে, গত 2-3 দিন আগে সারা দেশ কি সারা বিশ্ব সয়লাভ হয়ে গিয়েছিল একজন এমপির তার আপনার নৈতিক একটি বিষয় নিয়ে। আমি এত ডিটেলসে যাচ্ছি না, বিকজ এটা মানে ব্যাপার হচ্ছে উনি যে নতুন একটি বিয়ে করেছেন দাবি করেছেন, আবার এটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। সমস্ত আপনার সাতক্ষীরার এমপি কাজী নজরুল ইসলাম সম্ভবত ওনার নাম। এইটা জামাত ইসলামকে এটাকে অ্যানালাইজ করেছে যে তারা যাদেরকে এই সর্বোচ্চ পর্যায়ে নিয়ে আসছে, এদের মতো লোক যখন এই ধরনের কাজে লিপ্ত হন, তখন দ্যাট মিনস জামাতের যে আপনার নৈতিকতার যে ভিত্তি নড়বড়ে হয়ে যায়। এটা কি জামাত কখনো অ্যানালাইসিস করেছেন? হোয়াট ইজ ইউর কমেন্ট, হোয়াট ইজ ইউর অ্যানালাইসিস? না, ডেফিনেটলি ঘটনাটা খুবই দুঃখজনক, খুবই বিব্রতকর। আপনি যদি গত এক সপ্তাহ ধরে জামাতের কারোর সাথে কথা বলেন, দেখবেন যে তাদের মানে মন ভেঙে যায় এরকম অবস্থা। কিন্তু এই জায়গায় আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে নৈতিকতার জায়গায় কোনো ধরনের ছাড় দেওয়ার, কোনো ধরনের শিথিলতা দেখানোর কোনো সুযোগ নেই। এবং তিনি সংসদ সদস্যই হন না কেন, বারবার নির্বাচিত সংসদ সদস্যই হন না কেন, তিনি জামাতের সর্বোচ্চ পদেই থাকেন না কেন, ডাজন্ট ম্যাটার। জামাত কোনোভাবেই অনৈতিকতা টলারেট করবে না। এটা তো বিরাট বড় ঘটনা। এই ঘটনার যদি আরও 1%ও ঘটতো, 10%ও ঘটতো, তাতেই কিন্তু এই ব্যক্তির বহিষ্কার হওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু এখানে আমাদেরকে যেটা আরও একটু দেখতে হবে যে বহিষ্কার তো আরও ঘটনার সাথে সাথেই জামাত করতে পারতো, মানে বিষয়গুলা আরও নোংরামিটা মানে একেবারে ওয়াইল্ড ফায়ারের মতো ছড়িয়ে গেছে, কিন্তু জামাত চুপ করে বসে আছে, কিছু করছে না। কিন্তু জামাত কিছু করছে না এটা না, বিষয়গুলো হলো যে কোনো বিষয় সামনে আসলে পরে যার সাথে ঘটনাগুলো ঘটেছে তার বক্তব্য শোনাটা জরুরি, তদন্ত হওয়াটা জরুরি। যার কারণে জামাত 48 আওয়ার্স নিয়েছে, তদন্ত করেছে। নিজস্ব তদন্তের ভিত্তিতে সর্বোচ্চ পরিষদ নির্বাহীতে বৈঠক হয়েছে। বৈঠকের পরে সিদ্ধান্ত হয়েছে যে তাকে জামাত থেকে শুধু বহিষ্কারই করলে যথেষ্ট না, তার সংসদ সদস্য পদও শূন্য করার জন্য নির্বাচন কমিশন এবং স্পিকারকে জামাত চিঠি দিয়েছে। সো এটা একটা দৃষ্টান্ত, এবং এটা মানে আমি এটা বলছি না মানে একটা বড় বিরাট কিছু জামাত করে ফেলেছে এটা বলার জন্য। মানে দিস ইজ দ্য লিস্ট জামাত ক্যান ডু, অ্যান্ড জামাত হ্যাজ ডান ইট ইন দ্য পাস্ট। বিষয়টা হয়েছে কি যে এরকম ঘটনাটা দুর্ভাগ্যজনক, কষ্ট লাগে, কিন্তু সাথে সাথে আমাদেরকে এটাও মানতে হবে যে মানুষের মধ্যে মানে আমরা সবসময় নিজেদের ইন্টারনাল জায়গায় এজন্য তাকওয়ার ব্যাপারে আমরা খুব সর্বোচ্চ জোর দেই, এবং বারবার আমরা বলতে থাকি যে তাকওয়া ইজ নাথিং টু বি টেকেন ফর গ্রান্টেড। যে কোনো ব্যক্তিরই যে কোনো মুহূর্তে বিচ্যুতি ঘটতে পারে, এ কারণে আমাদের প্রত্যেকটা পা সাবধানে ফেলতে হবে, যে কোনো জায়গায় আমরা পিছলিয়ে পড়ে যেতে পারি। সো এই ঘটনাটা, এটাকে আমি খুব পজিটিভলি দেখি যে আমাদের নীতি নৈতিকতার যে স্ট্যান্ডার্ড সেটা মেনটেন করার জন্য ইট ইজ এ ওয়েক আপ কল। আরও একটা বিষয় আমি বলতে চাই যে এই ঘটনার মতো আরও ঘটনা কিন্তু অতীতেও যে ঘটেনি সেটা না, কিন্তু সোশ্যাল মিডিয়ার ব্যাপকতা এবং জামাতের যে এখন রাজনৈতিক অবস্থান, ইতিপূর্বে জামাতের রাজনৈতিক অবস্থান সেরকম না হওয়ার কারণে এটা জনগণের কাছে আসেনি। কিন্তু জামাতের একেবারে সর্বোচ্চ ব্যক্তি, আমি নাম বলছি না, বিতর্কিত বিতর্ক আনার কোনো দরকার নেই,
মানে আপনি মানে যে ব্যক্তিকে এখন বহিষ্কার করা হয়েছে তিনি সংসদ সদস্য, ডেফিনেটলি কয়েকবারের সংসদ সদস্য, কিন্তু তিনি কিন্তু স্থানীয় পর্যায়ের একজন নেতা, জাতীয় পর্যায়ের নেতা, একেবারে জামাতের সর্বোচ্চ পর্যায়ের নেতা, দুই তিনজন টপ দায়িত্বশীল ছিলেন, এরকমও অনেকের কিন্তু আহ, মানে ব্যক্তিগত লেনদেন, অর্থনৈতিক কারণ কিংবা নৈতিকতার কারণে এর আগেও তারা বহিষ্কারের সম্মুখীন হয়েছেন, এবং এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। সো মানে এটা গর্ব করার কিছু নাই, কিন্তু এটা আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে নীতি নৈতিকতার ক্ষেত্রে আমরা কোনো ছাড় দিব না। এবং এখানে আরো একটা কথা বলে নিতে চাই যে অনেক সময় অভিযোগ আসে অনেকের ব্যাপারে, কিন্তু জামাতের তো এফবিআইও নাই, জামাতের সিআইডিও নাই, নিজেদের যতটুকু লিমিটেড সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে জামাত তদন্ত করে। সো এই অভিযোগ যারা পাবলিক স্ফেয়ারে অপারেট করে তাদের সবারই কিছু ব্যক্তিগত স্বার্থের দ্বন্দ্বের কারণে অনেক শত্রুতাও কিন্তু হয়। সো সব অভিযোগ কিন্তু আবার সত্যি হয় না, কিংবা সত্যি অভিযোগ আসলেও যদি যথেষ্ট প্রমাণ সেই অভিযোগের সাথে না আসে, তখন কিন্তু জামাতের যেই নিজস্ব ক্যাপাবিলিটি আছে, নিজস্ব যেই তদন্ত আছে, সেই তদন্তে কিন্তু অভিযোগ প্রমাণিত না হলে পরে তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থাও জামাত নিতে পারে না। সাথে সাথে কিছু কিছু নিরপরাধ ব্যক্তিও কিন্তু অভিযোগটা পুরোপুরি প্রমাণিত না, কিন্তু আবার তাকে নির্দোষ প্রমাণ করার জন্য যথেষ্ট প্রমাণ পাওয়া যায় না, যার কারণে আমরা ইতিপূর্বেও দেখেছি যে কিছু ব্যক্তি অপরাধ না করার পরও তাদেরকে বহিষ্কারের শিকার হতে হয়েছে, আবার কিছু ব্যক্তি অপরাধ করেছেন কিন্তু অকাট্য প্রমাণ তাদের বিরুদ্ধে পেশ করা যায়নি, এই কারণে তারা সার্ভাইভ করে গিয়েছেন। সো ইটস এন ইমপারফেক্ট সিস্টেম, এটা পারফেক্ট সিস্টেম না, কিন্তু তারপর আমরা চেষ্টা করি আমাদের যতটুকু লিমিটেড সামর্থ্য আছে। কিন্তু একটা জায়গায় আমরা খুব স্ট্রিক্ট যে নীতি নৈতিকতার ব্যাপারে আমাদের কোনো আপোষ নেই। আমাদের যে কোনো ব্যক্তি, সেটা অর্থনৈতিক দুর্নীতি হোক, নৈতিকতা হোক, তাদের স্খলন হলে পরে তাদের জায়গা জামাতে নেই, এবং এটা কিন্তু লোক দেখানো বহিষ্কার না, ইটস পার্মানেন্ট বহিষ্কার, এবং ইট ইজ এন্ড অফ ইট। আমাদের সময় আর আছে মাত্র 2 মিনিট। একটু যে আরেকটা খবর জেনে আপনার ব্যক্তিগত, সেটা হচ্ছে যে ব্যারিস্টার নজিবুর রহমান, আপনার ভাই, উনি তো এমপি, এবং ওনার উপর সেদিন আমরা দেখলাম যে উনি মসজিদের মধ্যেই বোধহয় খুব সম্ভবত আক্রমণ হয়েছিল। একটু সংক্ষেপে বলা যাবে, আমাদের 2 মিনিটস টাইম আছে আর মাত্র। জি, অনেক ধন্যবাদ। আসলে এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা যে মসজিদের ভিতরে খুতবা চলাকালীন সময়ে তো কথা বলাটাও মানে এটা ওয়াজিবের বরখেলাফ, যে একেবারে নীরব হয়ে খুতবা চলাকালীন সময়ে কোনো উচ্চবাচ্য করাটাও মানে এটা কিন্তু একটা ঘোরতর কবিরা গুনাহ। সো সেখানে খুতবা দেওয়ার সময় বাধা দেওয়া এবং সেখানে একজন নির্বাচিত সংসদ সদস্যের উপরে আক্রমণ করা, এটা খুবই দুর্ভাগ্যজনক এবং এটা অনভিপ্রেত। আমি একটু আগেও যেটা বললাম যে বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু সরকারকে সহযোগিতা করতে চেষ্টা করছে, সরকারকে শুধরে দেওয়ার চেষ্টা করছে, এবং সরকারের সাথে জামাতের একটা সুন্দর সম্পর্কও রয়েছে। সো এই জায়গাগুলোতে যদি এটার একটা ব্যতয় ঘটানোর চেষ্টা করা হয়, এটা দুর্ভাগ্যজনক। সো ওখানে যে ঘটনাটা ঘটেছে, আপনারা জানেন যে প্রধানমন্ত্রীর একজন বিশেষ সহকারী আছে, তার নাম হলো সাইয়েদ আবদুল্লাহ। সো তিনি তো তার তো কোনো, এটা তো কোনো রাজনৈতিক এবং এলাকাতে তার কোনো কাজ নেই, তিনি দাপ্তরিক কাজ করবেন, কিন্তু তিনি এলাকাতে তার মাসেল তৈরি করার জন্য এই চেষ্টাটা করলেন। এবং এখানে যেটা হয়েছে যে আমার নাজিবুর রহমান আমার শুধু ছোট ভাই না, আমি জাস্ট ইনফরমেশনের জন্য বলছি যে তিনি কিন্তু একজন আলেম, তিনি মাদ্রাসায় পড়েছেন, বাংলাদেশ থেকে তিনি কামেল পাশ করেছেন, তিনি সৌদি আরবে তিনি আরবি ল্যাঙ্গুয়েজ এবং ফিকার উপরে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন, এবং তারপরে তিনি ইংল্যান্ডে গিয়ে আইন পড়েছেন, ব্যারিস্টার হয়েছেন, এবং তিনি ইসলামী আইন এবং ফিকের উপরে তিনি ডক্টরেট ডিগ্রিও নিয়েছেন। সুতরাং তিনি মানে বৈষয়িক জ্ঞান এবং ইসলামিক জ্ঞান দুটার একটা সমন্বয় তার মধ্যে আছে। এবং আমার ছোট ভাই সেদিন যেই খুতবাটা দিচ্ছিলেন, সেই খুতবাটাও আপনারা শুনেছেন, যেটা কোনো রাজনৈতিক খুতবা না, তিনি তাকওয়ার উপরে বলছিলেন কথা, যে আমাদের দেশে যেই আমাদের উপরে যে বিভিন্ন রকম বন্যা, অতিবৃষ্টি এগুলো হয়, এগুলা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার যে পদ্ধতি, এগুলা নিয়ে খুব বিনাইন জিনিস। এবং নর্মালি যেটা হয় যে তাকে জনপ্রতিনিধি হিসাবে বিভিন্ন মসজিদ থেকে তাকে দাওয়াত দেওয়া হয়, এবং তিনি সেখানে দাওয়াত কবুল করেই তিনি বিভিন্ন মসজিদে খুতবা দেন।
সো এরকম খুতবা দেওয়ার সময় সেই এলাকাটা হলো এই আমাদের সাইয়েদ আবদুল্লাহর এলাকা, এবং সেখানে খুতবা চলাকালীন সময় বিএনপির পৌর সভাপতি, যার বাড়ি ওই এলাকায় না অন্য জায়গায়, এবং বিএনপি দলবল নিয়েই সেখানে গিয়েছিল, এবং সেই বিএনপির পৌর সভাপতি খুতবা চলাকালীন সময়ে তিনি ইন্টারাপ্ট করেন এবং তিনি হইচই শুরু করেন, এবং বিএনপির সন্ত্রাসীরা এমপির উপরে আক্রমণের চেষ্টা করে। তারা পারেনি আক্রমণ করতে, কিন্তু জামাতের বেশ কিছু কর্মী আহত হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে একজন জনপ্রতিনিধির নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে পুলিশ উপস্থিত ছিল, কিন্তু পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। পুলিশ প্রথম দিকে একটু নিরপেক্ষ ভূমিকা পালন করলেও পরবর্তীতে ওসি সাহেব এসে পুরাপুরি বিএনপির লাঠিয়াল হিসাবে কাজ করেছেন। সো এটা খুবই দুঃখজনক। একজন সংসদ সদস্য যদি নিরাপত্তাহীনতায় ভোগে মসজিদের মতো পবিত্র জায়গায়। মামলা বা কোনো কিছু করা হয়েছে কিনা আপনার? মামলা করা হবে, মামলা করার প্রস্তুতি চলছে, কিন্তু এখানে এটা তো আপনিও জানেন আমিও জানি যে এই সমস্ত রাজনৈতিক হামলায় মামলায় কিছু হয় না, কারণ এখানে পৌর সভাপতি ডেফিনেটলি এখানে জড়িত। কিন্তু এটা কিন্তু খুবই অ্যালার্মিং একটা ঘটনা। ইতিপূর্বে আমরা দেখেছি যে জামাতের আরও 2 জন সংসদ সদস্যের উপরে কিন্তু হামলা হয়েছে। এর আগে ময়মনসিংহের নেত্রকোনার আমাদের যিনি এমপি মোস্তফা, তার উপরে হামলা হয়েছিল। তারপরে আমাদের কুষ্টিয়ার এমপি মুফতি আমির হামজার পরিবারের উপরে হামলা হয়েছে, আমার ভাইয়ের উপরে হামলার চেষ্টা করা হয়েছে, এবং এখানে ওসির ভূমিকাটা সবচেয়ে দুর্ভাগ্যজনক। সুতরাং এখানে মামলার চেয়ে আমাদের জন্য জরুরি হলো যে ওসিকে এখান থেকে রিলিজ করা, ওসির পদত্যাগ করা, এবং প্রধানমন্ত্রীর ব্যাপারে আমরা যথেষ্ট সন্তুষ্ট এখনো পর্যন্ত। প্রধানমন্ত্রীকে কথা বলতে হবে সাইয়েদ আবদুল্লাহর সাথে। সাইয়েদ আবদুল্লাহর কাজ হলো দাপ্তরিক কাজ, তার এলাকায় শক্তি প্রদর্শন করা তার কোনো কাজ না, এবং এই কাজ থেকে যদি সাইয়েদ আবদুল্লাহ বিরত না থাকে তাহলে কিন্তু জনগণ কিন্তু খেপে গেলে জনগণ কিন্তু নিজেদের হিসাব নিজেরাই নিয়ে নেয়। সো এই ব্যাপারেও সতর্ক থাকতে হবে যে আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই পরস্পরের সহযোগিতা করে। সো এখানে এই ধরনের আমাদের এমপিরা যদি নিজেরা সেফ ফিল না করে, তারা যদি তাদের নির্বাচনী এলাকায় মসজিদে নামাজ পড়তে গিয়ে খুতবা দিতে গিয়ে হামলার শিকার হয়, এটা তো দুর্ভাগ্যজনক। এই এতটুকু নিরাপত্তা প্রধানমন্ত্রীকে নিশ্চিত করতে হবে, এবং এখানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী যদি জড়িত থাকে তার ব্যাপারে তাকে সতর্ক করে দিতে হবে প্রধানমন্ত্রীকে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ প্রফেসর নাকুর রহমান। আমাদের সময় আর নেই, শেষ হয়ে গেল, বাট থ্যাংক ইউ ফর ইউর টাইম অ্যান্ড আপনার যে ইনপুটটি আশা করি যারা আছেন বা আমরা পরে আরও অন্য যারা আছে তাদের সাথে কথা বলবো এই বিষয়টি নিয়ে যে এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন, বাট থ্যাংক ইউ আপনার ইনফরমেশনের জন্য। দর্শক, আমরা আজকে এ পর্যন্তই। এরপরে আগামীকাল আবার দেখা হবে, আমরা অন্যান্য অনেক বিষয় নিয়ে কথা বলবো। আশা করি আপনার সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।